বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে এবং তারেক রহমান যেহেতু দেশে ফিরছেন না, নেতা কর্মীদের মধ্যে কিন্তু খুবই একটা ডিমোরালাইজড অবস্থা বিরাজ করছে। তার উপরে আমি শুনতে পাচ্ছি সেখানে বিএনপির ভেতরে একটা ভাঙনের সুরও শুনতে পাচ্ছি। তাজুল ইমাম বনি, আপনার কাছে কি মনে হয় বিএনপি কি তার ঐক্য ধরে রাখতে পারবে? ধন্যবাদ আপা, এবং ধন্যবাদ আমাদের আজকের যে আলোচক রয়েছেন সকলকে, এবং আজকের এই টক শোর যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। আমি ছোট করে যেটা বুঝি, আমার বুদ্ধিশুদ্ধি এত বড় না, তবে খুব সাধারণভাবে যেটা বুঝি যে কারণ হায়াত মউত আল্লাহর হাতে, আর যে অবস্থায় খালেদা জিয়া আছেন, আমি যেসব খবরগুলি পাচ্ছি, আর আমি যেহেতু মেডিকেল লাইনে এখানে আছি, তো উনি ফিরে আসবেন বলে মনে হয় না, নাম্বার ওয়ান। কারণ যখন একটা লোককে এইভাবে কিছুদিন ভেন্টিলেশনে রাখা হয়, ভেন্টিলেশনে রাখার মানেটাই হলো উনার কৃত্রিম ভাবে ওনাকে বাঁচিয়ে রাখা। তো কৃত্রিম ভাবে কতটুকু উনি বেঁচে আছেন, ওনার লাংস কাজ করতেছে কিনা, এখন এইটা, কারণ আমি আমার আত্মীয় স্বজন, আমার খুব শ্রদ্ধেয় আমার চাচিকে দেখেছি, উনি প্রায় 30 দিনের মতন ভেন্টিলেশনে ছিলেন। তো ওনাদের তো টাকা পয়সার অভাব নাই, 30 দিন রাখুক আর আরো বেশি দিন রাখুক, কিন্তু এইখান থেকে মানুষ সাধারণত আর ফিরে আসে না। এখান থেকে আমার যেটা মনে হয় উনি একদম শেষ আর কি। তো এটা লন্ডনেই যাক আর আমেরিকাতে যাক, আর এটা ওই পাবনার ওই মেন্টাল হাসপাতালে যাক, তো এখান থেকে ফিরে আসাটা খুব একটা ইতিহাস নেই যখন মানুষ ভেন্টিলেশনে থাকবে। ভেন্টিলেশনটা কৃত্রিম ভাবে ওনাকে বাঁচিয়ে রাখা। অসংখ্য মানুষ ভেন্টিলেশন থেকে ফেরত আসে, সেই নজিরও আছে। হ্যাঁ, কিন্তু বেগম জিয়ার শারীরিক অবস্থা যেরকম, তাতে তিনি কতটা ফিরবেন সেটা আপনি বলতে পারেন। যাই হোক, আমি যেটা আপনাকে প্রশ্ন রেখেছিলাম যে বিএনপি ভাঙনের কবলে পড়ছে কিনা। হ্যাঁ, আর এইটা একটা ব্যাপার, কারণ যেহেতু এতদিন আমরা মনে করেছিলাম তারেক জিয়া বাংলাদেশে ফিরে আসছেন আজকে না কালকে, কালকে না পরশু, যেহেতু মায়ের অবস্থা খুব খারাপ ছিল, এই মুহূর্তে উনি বাংলাদেশে যদি ফিরে আসতেন, বাংলাদেশে যদি থাকতেন, তাহলে হয়তো বাংলাদেশের বিএনপি একটা উজ্জীবিত হতো তাকে দেখে। কিন্তু উনি তো ফিরে আসতে পারতেছেন না, এটা যেহেতু উনি ফিরে আসতে পারতেছেন না, উনি যার জন্য ওনাকে লন্ডনে নেওয়া হচ্ছে, খালেদা জিয়াকে। আর বিএনপির অবস্থা এখন এমন একটা হয়ে গেছে যে এটা লেজে গোবরের অবস্থা, এবং এই বিএনপিকে কন্ট্রোল করার মতন কেউ নেই। তবে এখন সুবিধাবাদী বিএনপি যারা আছে তারা চাইছে যে তারেক জিয়া যেন না আসে, আর মাইনাসের দিকে তো অলরেডি আপনার খালেদা জিয়া। তো এটা একটা ভাঙ্গনের পূর্বাভাস, এবং যেভাবে অবস্থা হচ্ছে, তো এবং একটা জিনিস আগে দেখতাম যেটা 1-11 সময় -2 ফর্মুলা ছিল, এখন -4 ফর্মুলা হয়ে গেছে। তো এই অবস্থায় বিএনপিতে বিরাট একটা ভাঙ্গন দেখা দিবে। কেন ভাঙ্গন দেখা দিবে? আরেকটা জিনিস দেখেন যে এনসিপির যে নেতৃস্থানীয় যারা ছিল তাদেরকে ঢাকা থেকে নমিনেশন দেওয়ার কথা ছিল, আজকে দেখলাম যে 4টা সিটে বিএনপির লোকজনকে নমিনেশন দেওয়া হয়েছে। তাহলে এই এনসিপি যাবে কোথায়? এখন এদের মধ্যে কামড়াকামড়ি মারামারি হবে, এবং বিএনপি অবশ্যই দ্বিধাবিভক্ত হয়ে যাবে। কারণ যারা চাইছে যে নির্বাচন করবে বিএনপির থেকে, যেহেতু এখন এনসিপি সরে গেছে, ওদেরকে আর স্থান দিতে পারবে না, এখানে একটা বিরাট সম্ভাবনা আছে। এবং এটা শিওর, নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে হচ্ছে না, যদি কখনো বিএনপি এখন ভেঙে যাবে, এটা সবটুকু বুঝি যে বিএনপি ভেঙে যাবে। এবং শেষ পর্যন্ত যেটা হবে, যে আন্তর্জাতিক যে চাপগুলি আসতেছে, ইনক্লুসিভ নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ এবং আন্তর্জাতিক মহল কোনো অবস্থাতেই মেনে নিবে না, এবং এটা হবে না।
সেই জন্য এখন মনে হয় যদি ইনক্লুসিভ নির্বাচন হয় তাহলে আলাদা ব্যাপার, বিএনপি হয়তো থাকতে পারে। কিন্তু এখন যে খেলাটা খেলতেছে সেটা হলো যেইভাবেই হোক বিএনপিকে ভেঙে টুকরো টুকরো করে দিবে, এবং ওদের যে গুছানো, ওদের যে আইডিয়া, আমাদের ওই আর্মি ক্যান্টনমেন্টে যে সব সিদ্ধান্ত হচ্ছে সেইভাবে এটাকে আগায় নিবে আর কি, আমার মনে হয়। তো বাংলাদেশে নির্বাচন হচ্ছে না, যেটা এখন বুঝে যদি সত্যি সত্যি বিএনপি ভাঙে সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে শক্তিশালী অবস্থানে এখন বাংলাদেশে বিদ্যমান অবস্থার মধ্যে জামাতে ইসলামী সেই শক্তিশালী দলে পরিণত হচ্ছে না। আসলে তো এটা আপনার যে 5ই আগস্টের যে কাহিনীটা যেভাবে করা হয়েছে, এটা কিন্তু জামাতি ইসলামী এবং তার লেসপেন্সার এবং আর্মিদের মধ্যে যারা আছে তারাই কিন্তু এই ঘটনাটা ঘটাইছে। বিএনপি যত কিছু বলুক, তারা আন্দোলনে সবকিছু ছিল, অগ্রভাগে ছিল, আসলে এই কথাটার থেকে যেইভাবে হোক এই যে মৌলবাদী যারা আছে তাদেরকে ক্ষমতায় আনার জন্য এই খেলাটা খেলতেছে, নাম্বার ওয়ান। আর ইউনূস সাহেব চাচ্ছে যে যতদিন উনি ক্ষমতাটা ধরে রাখতে পারেন। আমি আশা করি আপনারা আমার সাথে হয়তো দ্বিমত হবেন না, এবং আপনারা বলতে পারেন, আপনারা দেখছেন মনে হয় গতকালকে একটা জিনিস আমি দেখলাম, ওই যে আব্দুল হক সাহেব যে কর্নেল, রিটায়ার্ড কর্নেল, উনি একটা কথা বলেছেন যে 7 সিস্টারকে 7টা ভাগ করে তাদের লোকজন নাকি কারা কারা নাকি রেডি। কিন্তু এই যে অপদার্থটা রাওয়া ক্লাবের যে প্রেসিডেন্ট, সে যে বলল, ওরা কি একবারও বুঝে না যে ইন্ডিয়ার যে লোকজন, জনসাধারণ 7 সিস্টারে যারা বসবাস করে তারা কি স্বাধীনতা চাচ্ছে? আর বাংলাদেশের পক্ষে কি সম্ভব? বাংলাদেশের আপনার আর্মির যে ব্যয়, এটা $3.3 বিলিয়ন পার ইয়ার, আর এইটা, আর বাংলাদেশে কোনো F-65 নাই। এইভাবে তো বাংলাদেশ কোনো অবস্থাতে এগুলো করতে পারে না। এগুলো মানুষকে উস্কায় দিয়ে কিভাবে ক্ষমতাটা বেশি দিন এরা ভোগ করতে পারে, এবং জামাত যখন দেখবে যে হ্যাঁ এরাই আসবে, হ্যাঁ মেটিকুলাসলি ডিজাইন করে হয়তো এরাই আসবে, সেদিন হয়তো নির্বাচনের কথা ভাববে। এর আগে কোনো দিন নির্বাচন হবে না। কিন্তু তার আগে আন্তর্জাতিক চাপ প্লাস বাংলাদেশের মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছে একটা সব দলকে নিয়ে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যদি নির্বাচন হয় তাহলে হয়তো সম্ভব, আদারওয়াইজ একেবারে রসাতলে গেছে। আমরা যে যেখান থেকে বলি বাংলাদেশে হয়তো একটা সশস্ত্র আন্দোলন হবে, তারপরে দেখা যাবে কি হয়। রেজাকুল হায়দার চৌধুরী, সরি আপা, রেজাকুল হায়দার চৌধুরী শুনতে পাচ্ছিলেন তো আমার কথা? হ্যাঁ শুনছি, শুনছি আমি। হ্যাঁ, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, ভাঙনের মুখে বিএনপি কিনা? ভাঙনের মুখে ঠিক জানি সেটা জানি না। এখন আমার একটা প্রশ্ন আছে, আমার একটা মানে আপনার একটা মানে বলি অবজারভেশন, সেটা হচ্ছে যে ইউনূস কিন্তু এই যে প্রত্যেকটা ব্যাপারে অ্যাডভান্টেজ গুলো নেয়। এখন যেমন একবার বিএনপি তারা তারা একটা করছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তারা কিন্তু একটা খুবই একটা জোরালো অবস্থান নিয়েছিল। তারপরে ইউনূস লন্ডনে গিয়ে কি মানে আপনার তারেক জিয়াকে কি ট্যাবলেট দিল, সেই ট্যাবলেটের সঙ্গে সব থেমে গেল। এখন খালেদা জিয়ার এই যে এখন যে অসুস্থতা, এটা নিয়েও ওরা খেলতেছে। এসএসএফ এর এটা এখানে পাঠাবে, এই করবে সেই করবে, তারপরে তারেক জিয়ার আসার পথে বাধা কোথায় সেটা আমরা জানি না। তো এইটা করে আর সে কি করতেছে, যেমন শেখ হাসিনার যেদিন রায় হবে আইসিটিতে সেদিনই তারা বন্দর লিখে দিল। তারপরে 32 নম্বরের আপনার সব ভেঙে দিল, পোড়া ইট পাহারার জন্য সেনাবাহিনী, পুলিশ ওদের ওই শিবির টিবিরের ছেলেকে পিটাইলো। তো এই যে তার মেটিকুলাস ডিজাইন গুলা সে সব জায়গায় কাজে লাগাচ্ছে আর কি। এইদিকে কিন্তু বাংলাদেশের 12টা না, বাংলাদেশ অলরেডি অর্থনীতি শেষ হয়ে গেছে। জুডিশিয়ারি তো কি অবস্থায় আছে আপনারা দেখতেছেন। সেখান থেকে জুডিশিয়ারি বলতে এখানে কিছু নাই। ওই যে এমন তানভীর ভাই যেটা বলছেন, এটা হইলো মব আদালত। এখন এটা মব আদালত হয়ে গেছে, শরিয়া আদালত হয়ে গেছে। এটা হইলো মনে করেন যে আইসিটির মালিক হইলো তাজুল ইসলাম। তো এইভাবে প্রত্যেকটা জায়গা অর্থনীতি। আজকে একটা টক শোতে দেখলাম ইয়েতে আপনার চ্যানেল আইতে, সিনিয়র অ্যাডভোকেট মহসিন সাহেব, উনি কিন্তু আবার মুসলিম লীগের প্রেসিডেন্ট। উনি কিন্তু বলছে যে ইউনূস কমিটেড এ পলিটিক্যাল জেনোসাইড। তো এটা আবার ব্যাখ্যা দিচ্ছেন এইভাবে, উনি
যে পলিটিক্যাল একটা ক্রাইসিস বাংলাদেশে সৃষ্টি করছে, যে ক্রাইসিস সৃষ্টি করছে, সেই সৃষ্টির কারণে 18 কোটি মানুষ এখন দারিদ্র সীমা নিচে চলে যাচ্ছে আস্তে আস্তে। আরেকজন অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন সাহেব বললেন, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যদি আরো 6 মাস থাকে তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা 71 সালে যুদ্ধের পরে আমরা যে বিধ্বস্ত অবস্থায় পেয়েছিলাম সেই অবস্থায় চলে যাবে। এখনকার যে অবস্থায় আছে, আপনার 40 বছরের মধ্যে দিস ইজ দি ফার্স্ট টাইম আমাদের জিডিপি 3.5%। করোনার সময়, কঠিন করোনার সময় আমাদের জিডিপি ছিল আপনার অ্যাবাভ 5%, এবং সব সময় 6% অ্যাবাভ ছিল আমাদের এভারেজ জিডিপি। তারপরে আপনারা মনে আছে শেখ হাসিনা খুব খারাপ মানুষ, উনি যখন ক্ষমতা নেয় তখন $600 ছিল আমাদের পার ক্যাপিটা ইনকাম। উনি যখন ক্ষমতা ছাড়ে এটা ছিল $2820 বিলিয়ন, আর $2820। তো এখন এর প্রত্যেকটা অর্থনীতির প্রত্যেকটা ক্ষেত্রে, এই আপনার গত সপ্তাহে মানে আপনার মানে ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট বেরিয়েছে, ওখানে দুইটা রিপোর্ট দিয়েছে। একটা রিপোর্টে বলছে যে 6,20,00,000 লোক দরিদ্র সীমার নিচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তারপরে আপনার মিস্টার হোসেন জিল্লুর রহমানের একটা মানে ইয়েতে আছে যে 2022 সালে বিশ্ব ব্যাংক গতকাল একটি রিপোর্ট দিয়েছে, সেখানে বলেছে 6 কোটি মানুষ বর্তমানে বাংলাদেশে দারিদ্র সীমায় বসবাস করছে। এটা খুবই অ্যালার্মিং। জি, এখন আমাকে শেষ করতে হবে। ক্ষমতা নেয় তখন আমাদের দারিদ্র পার্সেন্টেজ ছিল 40%। আমাকে শেষ করতে হবে। আপনি দেখুন, খালেদা জিয়া এমনিতেই অসুস্থ, তো ওনাকে সেদিন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওনাকে যেভাবে করে নিয়ে যাওয়া হলো সেখানে, এমনকি আপনি দেখুন কিছু কিছু পলিটিক্যাল জেস্টার থাকে, সেই জেস্টার অনুযায়ী আমরা দেখলাম তিনি হাতটার পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে। আমি কিন্তু প্রথম তার হাতটির এই অবস্থা দেখলাম, এর আগে কিন্তু দেখিনি। তাকে এরকম অসুস্থ অবস্থায় সেখানে নিয়ে গিয়ে তাকে প্রেজেন্ট করলো, এর সঙ্গে অন্য কোনো কিছুর যোগসূত্র দেখতে পাওয়া যায় কিনা? তারা তাকে ডাউন করলো এবং তার পরের দিনে তিনি হাসপাতালে, এবং হাসপাতাল থেকে আর তার কোনো সারা শব্দ নেই। দেখেন, খালেদা জিয়া তো দীর্ঘদিন যাবতীয় অসুস্থ, তো এখন তার যে রোগগুলো আছে সেগুলো সবই মানে এগুলোতে ভাইরাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাকে এইভাবে একবারে জনসম্মুখে নিয়ে যাওয়া এবং যেভাবে তার সামনে এসে সবাই কথা বলছে, এই করছে সেই করছে, আলটিমেটলি এটা ইনফেকশনটা ওভাবে হওয়ারই কথা। পরবর্তীতে আবার আমরা শুনলাম যে তার ডাক্তাররাও নাকি তাকে ক্লিয়ারেন্স দেননি, এবং অনেকেই তাকে নিষেধ করেছেন। সে নিষেধ উপেক্ষা করে কেন তাকে গেলেন, কে তাকে নিয়ে গেল, সেটা এখন প্রশ্ন। এটা একটু জাতি জানতে চায়। মূলত খালেদা জিয়া যেমন অসুস্থ, তার চেয়ে বেশি অসুস্থ আমাদের এই দেশের মানুষ। এই জাতি আজকে তার চেয়েও বেশি অসুস্থ। খালেদা জিয়া তাও তো আইসিইউতে আছেন, আমাদের দেশের সাধারণ জনগণের আইসিইউতে যাবার সেই পরিবেশটুকু এই ইউনূস রাখেন। আপনারা টিকটক একটি ভিডিও দেখেন, এক মহিলা ভদ্রমহিলাকে ভিডিও বানিয়েছিলেন যে আল্লাহ তুমি যদি ইউনূসরে বানাইবা তাহলে শয়তান বানাইলা কেন, আর তুমি যদি ইউনূসরে বানাইবা তাহলে বাংলাদেশে তুমি শয়তান পাঠাইলা কেন, ইউনূসরে তুমি পাঠাই দিতা, শয়তানের তো দরকার ছিল না। তো ইউনূস তো এখন আমরা ওই যে মোল্লাদের ভাষায় বলতো এই জাতির দাজ্জাল ইউনূস, এই জাতির শয়তানের নাম হচ্ছে ইউনূস।